স্বাগত। দেখছেন কোন পথে বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান। কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে এসেছি। জানি অনেকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনেক খবর জানার জন্য। বাংলাদেশে যেহেতু গণমাধ্যমের কোনো স্বাধীনতা নেই, অনেক সময় আপনারা আপনাদের সংবাদগুলো পান না। আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্যটি যেভাবে দিতে পারি। এত দূরে থেকেও যতখানি সম্ভব আমরা আপনাদের আপনাদের কাছে তথ্য নিয়ে হাজির হওয়ার চেষ্টা করছি। যদি আরো ভালো করে পারতাম নিশ্চয়ই আমাদের আরো ভালো লাগতো। কিন্তু আপনারা জানেন বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা এই মুহূর্তে একেবারেই নেই। সবকিছু অলমোস্ট অবরুদ্ধ বলা যেতে পারে। এর মধ্য থেকেও কিছু খবর বের করা খুবই দুরূহ এবং খুব কঠিন কাজ। এই কাজটি যে কয়েকজন করছেন তাদের একজন আমার সঙ্গে আজকে এখন যুক্ত হচ্ছেন। তিনি তৌফিক মারুফ। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। সিনিয়র সাংবাদিক তৌফিক মারুফ, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। আমরা জানি আজকে আলোচনার একটা কেন্দ্রবিন্দুতে আছে সেনাপ্রধান আজকে গিয়েছিলেন দেখা করতে প্রধান উপদেষ্টার সঙ্গে। আমি যতখানি জানতে পেরেছি সেটি হচ্ছে গত দুদিন আগেই সেনাপ্রধানকে ফোন করেছিলেন প্রধান উপদেষ্টা, কিন্তু তাতে সাড়া দেননি তিনি। বরং বলা যেতে পারে আজকে তিনি যে গেছেন তার সঙ্গে যদিও বলা হচ্ছে সৌজন্য সাক্ষাৎ, কিন্তু কি কথা হয়েছে আমরা খুব ভালো করে অল্প অল্প করে শুনতে পেয়েছি, খুব স্পষ্ট তেমন কিছু জানতে পারিনি। আজকের বৈঠকটি নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে প্রধান উপদেষ্টা 26শে মার্চ তিনি চায়না যাবেন এবং তার চায়না সফরটি অত্যন্ত 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 ক্রিটিক্যাল। আমরা জানি যে বাংলাদেশ এখন যেই যেই কি বলবো যেই মেরুতে অবস্থান করছে সেই মেরুর প্রেক্ষাপটে বা সেই সমীকরণের সামনে দাঁড়িয়ে প্রধান উপদেষ্টার চায়না সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেই প্রেক্ষিতে তিনি যখন আজকে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন দায়িত্ব নেয়ার পরে, এই প্রথমবারের মতো তাদের সম্ভবত একান্ত বৈঠক হলো কিংবা একান্ত সৌজন্য সাক্ষাৎ হলো শুধু দুজনের। তৌফিক মারুফ, আপনার কাছে এ সংক্রান্ত কি তথ্য আছে, তাদের সঙ্গে কি কথা হলো? দেখুন, আমি এই প্রসঙ্গটা যাওয়ার আগে আপনি যেটা শুরু করছিলেন যে বাংলাদেশে এখন সাংবাদিকতার যে অবস্থা, স্বাধীনতা নেই এবং কোনোভাবে রিয়েল কোনো অথেন্টিক কোনো তথ্য কোনো মিডিয়া প্রকাশ করতে পারছে না, অর্থাৎ গণমাধ্যমের জন্য সবচেয়ে বড় একটি দুর্যোগময় সময় এখন পার করছে। তো এই সব ক্ষেত্রে যা হয়, আমরা যারা আপনিও যেরকম দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন বাংলাদেশে এবং এখনো সাংবাদিকতাই করছেন, আমিও তাই করছি। তো এই সব ক্ষেত্রে আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে যখন কোনো সোর্স থেকে কিংবা যে কোনো জায়গা থেকে যদি অথেন্টিক কোনো ইনফরমেশন না পাওয়া যায়, তখনই কিন্তু এটি নানানভাবে ডালপালা ছড়ায়। মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের প্রশ্নটি তখন সামনে আসে। অর্থাৎ হচ্ছে যখন আমি কোথাও থেকে আমার মানে কি বলা যায় একটা অভীষ্ট জায়গা থেকে যেই তথ্যগুলো মানুষকে জানানোর কথা সেটি যদি আমি নির্বিঘ্নে নিজে জানতে না পারি, তো আমি মানুষকে কি জানাবো? অর্থাৎ এই যে সোর্সগুলো বন্ধ করে দেয়া, এই মুহূর্তে এটি ভয়ঙ্কর একটি রূপ, খুবই ভয়ঙ্কর ভাবে বাংলাদেশে বিরাজ করছে। কোনো সোর্স থেকে কোনো জায়গা থেকে সহসা কিছু বের করা খুব টাফ হয়ে যাচ্ছে। আবার যারা জানতে পারছেন সেই সংবাদ কর্মীরাও কিন্তু সেগুলো যার যার আউটলেটে যার যার প্রতিষ্ঠানে প্রকাশ করতে পারছেন না। ফলে ওই যে আমি বললাম, ফলে ধরেন আমি একটা ইনফরমেশন পেলাম, ছোট একটা ইনফরমেশন পেলাম, তো আমি যখন এটি বলবো সেটার সঙ্গে অনেক ধরনের ওই যে ডালপালা ছড়ানো কিছু গসিপ থাকে, কিছু হচ্ছে গাল গল্প মানে ইয়ে থাকে, অন্য অনেক কিছু রংচং যুক্ত হয়, যাতে করে মানুষ এক ধরনের বিভ্রান্তির মধ্যেও পড়ে যায়। এটি যেমন ঠিক, আবার এটিও ঠিক এই ধরনের সিচুয়েশনে মানুষ কিন্তু এই নানান ধরনের গসিপ ইনফরমেশন এর মধ্যে থেকেই মিনিমাম পর্যায়ের হলেও অথেন্টিসিটি খুঁজে পেতে চায়, অথেন্টিক জায়গাটা খুঁজে পেতে চায়। তাদের কষ্ট হয়, যারা দর্শক শ্রোতা পাঠক তাদের কষ্ট হয়, কিন্তু তারা এটি আগ্রহী হয়ে অপেক্ষায় থাকে।
দেখুন, এই যে আপনি আমি যে কথাবার্তা বলতেছি, বক বক করতেছি, এই যে তথ্যগুলো আজকে সারাদিন আপনি কাজ করলেন, আমি কাজ করলাম, বের করার চেষ্টা করলাম, এটুকু কিন্তু মানুষ জানার জন্য আগ্রহী হয়ে আছে। তৌফিক তো ভাই, আজকে যে কত মানুষ আমাকে ফোন করেছে জানেন, আমি আশ্চর্য হয়ে গেছি যে মানুষের কাছে তথ্যের এত অভাব এই মুহূর্তে বাংলাদেশে। যদি সবচেয়ে বেশি দরকার সেটি হচ্ছে গিয়ে তথ্য, মানুষ একেবারেই অন্ধকারে। তো এই দেখুন, জায়গাটিতে হচ্ছে, ধরুন আজকে সেনাপ্রধানের এইখানে যে সেনাপ্রধান যে গেলেন, এটি যে খুব বড় ধরনের একটি ঘটনা, একটি বিষয়, সেটি অন্য সময় হলে কিন্তু হতো না। অন্য সময় হলে এটি মনে হতো একটি রুটিন, কিন্তু কোন অবস্থাতেই এই সময়ের সেনাপ্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ এটি কোনো নর্মাল বা রুটিন ওয়ার্ক নয়। যদিও এই সরকার এমন ভাবে এটিকে উপস্থাপন করেছে যে এটি একটি রুটিন ওয়ার্ক, এটা কিছু না, এমনি গেছে ওনার সাথে দেখা করতে। আপনাদের সবার মনে আছে, আমি সেই জায়গাটিতে যাই, আপনি বললেন যে পরিষ্কারভাবে এবং প্রকাশ্যই হয়ে গেছে যে সেনাপ্রধানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দূরত্ব কিছুদিন পর্যন্ত, সেটি একেবারে এখন পরিষ্কার প্রমাণ। তো উনি প্রকাশ্যেই দিলেন, একজন সেনাপ্রধান কোনো অবস্থাতেই ইন্টার্ন গভর্নমেন্টের একজন চিফ অ্যাডভাইজারকে নাম ধরে মেনশন করতে পারেন না, কিন্তু তিনি সেটি করেছেন, প্রকাশ্যে করেছেন। এবং কিভাবে করেছেন? খুব ক্ষুব্ধ ভাষায় প্রকাশ করেছেন। আপনাদের মনে আছে তার বডি ল্যাঙ্গুয়েজ। তো সেটি কখন করেন একজন সেনাপ্রধান, যে তার চিফ অ্যাডভাইজারের অ্যাজ লাইক তিনি হচ্ছেন প্রাইম মিনিস্টার। তো তাকে শুধুমাত্র ডক্টর ইউনূস বলে মেনশন করা, এটি অনেক বড় ব্যাপার। তো সেই জায়গা থেকে আমরা জানি, আমাদের কাছে ইনফরমেশন এটাও আছে যে এর মধ্যে আরো কয়েক দফা প্রধান উপদেষ্টা তাকে কল করেছিলেন, উনি ফোন পর্যন্ত ধরেন নাই। উনি তার যে অন্য লোকজন আছে তাদের সঙ্গে যখন তাদের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেছেন, উনি রিফিউজ করেছেন। এই ঘটনাগুলো কিন্তু ঘটেছে। দুদিন আগে ওনাকে কল করেছিলেন, উনি তখন নানানভাবে এক্সকিউজ করেছেন। কিন্তু তাইলে কেন সেনাপ্রধান গেলেন? এইটার সঙ্গে কিন্তু আপনার দুদিন আগে যে গত 2-3 দিন পর্যন্ত বাংলাদেশে যে এক ধরনের একটি পরিবর্তন ঘটছে এবং সেটির প্রক্রিয়া যে শুরু হয়েছে, সেটির একটি প্রভাব কিন্তু আজকে সেনাপ্রধান ওইখানে যাওয়া। এটির সঙ্গে যে যাই বলুক না কেন, অবশ্যই তুলসী গ্যাবার্ডের ওনার যে বক্তব্য ইন্ডিয়ায় বসে যেটি দিয়েছেন সেটির যোগসূত্র আছে, এটি কিন্তু একেবারেই নিশ্চিত করে বলা যায়। এখন কি বলা যায় না, কতটুক আমরা বলতে পারি, কতটুক বলতে পারি না, সেটি হচ্ছে আজকে যে ওইখানে সেনাপ্রধানের সঙ্গে ওনার যে বৈঠকটি হলো, সেই বৈঠকটি দ্বিপাক্ষিক দুজনের মধ্যে বৈঠক হয়েছে। স্বাভাবিকভাবেই যারা আমাদেরকে শুনছেন তারা তো বলবেন যে আপনারা কিভাবে তাইলে জানলেন, ওইখানে দুইজন ছিল, আপনারা কিভাবে জানলেন? একটা জিনিস মনে রাখা দরকার, যে এই যে উনি যে আসলেন, সেনাপ্রধান যে আসলেন, সেইটি উনি যে একেবারে কারো সঙ্গে কোনো কিছু আলাপ করেননি, কারো সঙ্গে কোনো পরামর্শ করেননি, এখানে এসে তার অবস্থান কি হবে সেটি যে উনি আগে কাউকেই ওনার আশপাশের কাউকে জানাননি, এটি কিন্তু না। আর প্রধান এবং উপদেষ্টার ওইখানে এবং এবং বৈঠকের পরেও যে তিনি কাউকে কিছু বললেননি তাও কিন্তু না, তাও না। পাশাপাশি প্রধান উপদেষ্টার ওইখানে আমরা মিডিয়াতে যত যারা দেখেন, বিশেষ করে যারা মিডিয়ার বাইরে, তারা দেখেন যে ওইখানে দুইজন বসে শুধুমাত্র কথা বলতেছে, কিন্তু আশপাশে তো আরো লোকজন থাকে, তাই না? তো বিভিন্ন পর্যায়ের লোকজন থাকে। তো এখন আপনি যে তথ্যটুকু বললেন, আমার কাছে যে ইনফরমেশনটুকু আছে, এইটার সঙ্গে কিছুটা ওই তথ্য, আমি তো বললামই, কিছুটা অথেন্টিক তথ্য আর কিছুটা হচ্ছে অ্যাজাম্পশন, সবকিছু মিলে যেই জিনিসটি, এটি হচ্ছে আনুষ্ঠানিকভাবে আইএসপিআর থেকে যেটি গণমাধ্যমকে বলেছে, যে ওইখানে উনি বলেছেন আফ্রিকা ভ্রমণ করে এসছেন, সেটি বলেছেন। বঞ্চিত কর্মকর্তাদের
বঞ্চিত কর্মকর্তা তাদের ব্যাপারে তাদের কি করা যায়, কিভাবে পুনর্বাসন করা যায় সেগুলো নিয়ে কথা বলেছেন। প্রধান উপদেষ্টা আবার বলেছেন ইসের কথা যে সার্বভৌমত্ব রক্ষার জন্য যাতে সর্বাত্মক কাজ করে। আমি এই জায়গাটিতে আসি, সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি রুটিন ওয়ার্ক হিসেবে উনি যান, সেই মিটিং এ সার্বভৌমত্ব রক্ষার কথা তিনি কখন বলেন প্রধান উপদেষ্টা? নর্মাল সিচুয়েশনে তো এটি বলবেন না। আবার কি উনি যাচ্ছেন কোথায়? চীনে। তো চীনে যাওয়ার আগে ওনার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য আমরা তো এটি আমরা তো আলাপই করলাম যে এমনও শোনা যাচ্ছে যে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার পরামর্শ কি। তো উনি উল্টা সেই জায়গাটিতে বলেছেন যে আপনি তো আমার পরামর্শের তো কোনো মানে আমি যদি লোকাল ল্যাঙ্গুয়েজে বলি ধার ধারেন না, এর আগে কখনো তো আপনি জানতে চান না, এখন হঠাৎ করে আমার কাছে কেন এটা জানতে চাইলেন? অর্থাৎ এই যে জিনিসগুলো, এইটার আড়ালে যে ঘটনাটি হচ্ছে যে তুলসী গাবার্ড যখন থেকে ভারতে প্রকাশ্যে, ভিতরে হিডেন তো অনেক কিছু আছে, কিন্তু প্রকাশ্যে যে কথাগুলো বললেন তখন থেকে এর আগে গত দুদিন পর্যন্ত আমি যে ইনফরমেশন গুলো দিয়েছি ওই দিক থেকে একেবারেই পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে বাংলাদেশের এখন যা পরিস্থিতি, এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে, সেটি দৃশ্যমান করতে হবে। তো দৃশ্যমানটা কি? দৃশ্যমানটা হচ্ছে যে এখন বাংলাদেশে যে ভয়ানক পরিস্থিতি চলছে, আওয়ামী লীগের বিরুদ্ধে যেইভাবে একদম নজিরবিহীন কর্মকাণ্ড চালানো হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। যারা মানবিক জায়গা থেকে এই যে বয়স্ক যাদেরকে হ্যান্ডকাপ লাগিয়ে সিনিয়র নেতাদেরকে আদালতে নেওয়া হচ্ছে, আটকায় রাখা হয়েছে, তাদের জায়গাগুলো তাদেরকে জামিন দেওয়ার যে প্রক্রিয়াটি কিন্তু এটি শুরু হয়েছে গতকালকে আমি বলেছি। পাশাপাশি জঙ্গিবাদের যে উত্থানটা বাংলাদেশে, এটি একদম এখন একেবারেই চূড়ান্ত রূপ নিয়েছে। এই জায়গায় বড় হুঁশিয়ারিটি দেওয়া হয়েছে যে সবার আগে এটিকে বন্ধ করতে হবে এবং এদেরকে ধরে এটি দেখাতে হবে, দৃশ্যমান করতে হবে। এর অংশ হিসেবে কিন্তু আপনার দেখেন এই যে আরসার এই যে যে ধরছে, এটা কিন্তু এমনি এমনি না, এটা তো 2 দিন আগেও ধরতে পারতো। ওনারা 7 মাস ক্ষমতায়। তুলসী গাবার্ড যেদিন বললেন তার পর দিনই সুরসুর করে মনে হলো যে আরসা প্রধান ওনাদের হাতে এসে ধরা দিয়েছে। বিষয়টি এমন ভাবে দৃশ্যমান হয়েছে। তো সেনা প্রধানের আজকের বৈঠকটি এটি কোনো নর্মাল বৈঠক নয়, এটি এই যে এখন অ্যাবনর্মাল একটি সিচুয়েশন শুরু হয়ে গেছে এবং আগামী ঈদের আগে পর্যন্ত 26শে মার্চ ঈদ এর আগে পর্যন্ত চলবে, পরেও এটাই আরো পর পর্যন্ত চলবে। সেটিরই উদ্ভূত পরিস্থিতির একটি প্রেক্ষাপটে আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। এটি আমার তথ্য এবং বিশ্লেষণ দুটি মিলেই আমার কাছে মনে হচ্ছে। জি তৌফিক ভাই, আমার মনে হয় যে এখানে পুরোটাকে যদি আমরা একটু ন্যারো ডাউন করি বা ফোকাসড করি, তাতে দুইটি বিষয় খুব গুরুত্বের সঙ্গে উঠে আসে। একটি হচ্ছে গিয়ে প্রধান উপদেষ্টার চায়না সফর, যেটির বিষয়ে সেনা প্রধানের কাছে প্রধান উপদেষ্টা পরামর্শ চেয়েছেন। আরেকটি তুলসী গাবার্ডের মন্তব্য নিয়ে সেনা প্রধান কি ভাবছে। এই দুটি বিষয় মনে হয় আমরা সিগনিফিকেন্টলি আনতে পারি এবং তার প্রত্যুত্তরে সেনাপ্রধান কি বলেছেন যদি সেই বিষয়টা আমাকে আর একটু ব্যাখ্যা। আপনি বলেছেন যদিও যে সেনাপ্রধান বলছেন আগে তো আপনি আমার ধার ধারেননি, রাইট? মানে সহজ বাংলায় কথাটা বললে এরকমই দাঁড়ায়। কিন্তু এর পরিপ্রেক্ষিতে সেনাপ্রধান যদি তাকে সুনির্দিষ্ট কোনো পরামর্শ না দিয়ে থাকেন, সেক্ষেত্রে কনসিকুয়েন্সেস গুলো কোন দিকে যেতে পারে? না, আমি তো আগেই বললাম এটা। ধরেন দেখেন যে আমরা যারা এই তথ্যগুলো যতটুক সারাদিন আমরা সকাল থেকে গভীর রাত্র পর্যন্ত বিভিন্নভাবে ফোনের উপরে থাকি, বিভিন্ন জায়গা থেকে তথ্য নেওয়ার চেষ্টা করি, যতটুকু পাই যতটুকু না পাই সেটা নিয়ে বিভিন্নভাবে ক্রস চেক করার চেষ্টা করি। তো এই জায়গায় আমার কাছে যতটুকু তথ্য আছে বা এর সঙ্গে আমি তো আগেই বললাম যে নিজের যে অ্যাজাম্পশন যোগ বিয়োগ করে এটি পরিষ্কার যে তুলসী গাবার্ড একটা ফ্যাক্টর
এবং এই ফ্যাক্টর হিসেবে এইটা রোল প্লে করতে হবে সেনাপ্রধানকে, এবং সেনাপ্রধানের হাতেই এখন থেকে যা ঘটবে সেটি তার নিয়ন্ত্রণে চলে আসছে অলরেডি, এবং কোন অবস্থাতেই প্রধান উপদেষ্টা সেনাপ্রধানকে অ্যাভয়েড করে এখন থেকে আর কিছু করতে পারবেন না, এটি পরিষ্কার। এখন যে কোনো, যেমন শোনা যাচ্ছে যে যদি এই ঈদের আগে এই প্রত্যাশা অনুযায়ী দৃশ্যমান কোনো পরিস্থিতির পরিবর্তন না ঘটে, যে কোনো সময় এরা এদের গদি ছাড়তে হবে, সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে, এগুলো তো আলোচনা আছে। এখন যারা শুনছেন তারা ভাবতে পারেন এটি কতটা সত্য, কতটা মিথ্যা, কতটা অথেন্টিক। আমি তো বারবারই বলছি যে এইরকম সিচুয়েশনে যখন তথ্য প্রবাহকে দমিয়ে রাখা হয়, প্রকাশ করতে না দেয়া হয়, তখন এই একটুর সাথে অনেক কিছু যুক্ত হয়। এটির দায় কিন্তু আমাদের না। আমরা যারা আলোচনা করি, বিশ্লেষণ করি, তথ্য নিয়ে পরিশ্রম করি, ঘাটাঘাটি করি, আমাদের না। যেই সোর্স থেকে বন্ধ করে দেয়া হয় পথটি, সেই কারণেই কিন্তু এগুলো হয়। তো এর কিন্তু বাস্তব কিছু না কিছু কিন্তু প্রমাণ পর্যায়ক্রমে কিন্তু পাওয়া যাচ্ছে। আমি তো বললাম এই যে আর্টসাকে, আমি তো আগামী 2-4 দিনের মধ্যে আরো দৃশ্যমান হবে, দেখবেন অনেক কিছু। 26শে মার্চ যে ডক্টর ইউনূস যে চীনে যাবেন, তিনি চীনে যাওয়ার আড়ালে এই যে ঢাকায় যে 26শে মার্চের কুচকাওয়াজটা বন্ধ করার পিছনে এইটি একটা কারণ। তারা দেখাইছে কি স্টেডিয়ামে কাজ চলে, স্টেডিয়ামের ঢাকায় মাঠের অভাব। তো এটির পিছনে আরেকটি কারণ আছে, এমনও গুঞ্জন আছে, এমনও ওই যে যারা আমি বললাম না অনেক ধরনের গসিপ হয়, এমনও অনেকে বলেন যে উনি চীনে গিয়ে, আমরা দেখি এই যে সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের ভাইরাল হচ্ছে যে উনি চীনে গিয়ে সিচুয়েশন খারাপ হলে নাও আসতে পারেন। এগুলো যে নিশ্চিত সেটি আমরা নিশ্চিত করে বলছি না, কিন্তু এটি ঠিক যে আলোচনাগুলো তৈরি হয়। এখন সেনাপ্রধান, এটি সত্য যে সেনাপ্রধানের ক্ষমতা অনেকটাই তার হাতের মধ্যে এখন চলে যাচ্ছে এবং নিয়ে নিচ্ছেন, যেটি দৃশ্যমান হচ্ছে। এবং সেই জায়গাটিতে সেনাবাহিনী বা সেনাপ্রধান যে প্রক্রিয়াগুলোর মধ্যে গত 7 মাস ধরে আসছেন, সেই জায়গারও পরিবর্তন ঘটেছে, যেটি আগে গত সপ্তাহেও ছিল না, এই সপ্তাহে কিন্তু সেটির পরিবর্তন ঘটেছে। এবং সেনাবাহিনী, আমি তো বললামই যে সেনাবাহিনী যা করছে বা সেনাপ্রধান যা করছে, ইন্টারনালি অনেক ধরনের তাদের মেকানিজম থাকতে পারে, অনেক কিছু আলোচনা আছে, বহু ধরনের আলোচনা আছে, কিন্তু বাইরের প্রেসক্রিপশন ছাড়া যে সেনাবাহিনী এই মুহূর্তে আগেও করেনি, এখনো করবে না। আর সেই বাইরের প্রেসক্রিপশনের রেশিওটা যে ঘুরে গেছে, বলা হচ্ছে যে আগে আওয়ামী লীগকে তো বাইরের এদের কারণে তো বলাই হয়েছে, ভলকার ট্যুর তো বলেই দিয়েছে, কিন্তু এখন এটি পরিষ্কার যে ট্রাম্প সরকার, যেটি তুলসী গ্যাবার্ডের কথায় পরিষ্কার হয়ে গেছে যে কোনো অবস্থাতেই তারা বাংলাদেশে জঙ্গি উত্থানকে প্রশ্রয় দিবে না, সমর্থন করবে না। যদি তার কথাকে আপনারা গুরুত্ব দেন, তার কথা, তার বডি ল্যাঙ্গুয়েজ গুলো খেয়াল করেন, তার ওয়ার্ড ইউজ গুলা খেয়াল করেন, যে সে কিন্তু আমরা যে বলি না মিনমিন করে কথা বলছে, সে কিন্তু মিনমিন করে কোনো কথা বলে নাই। তো সুতরাং তার কথা কিন্তু অনেক কিছু মিন করেছে, এবং বাংলাদেশ এই কথার বাইরে যাওয়ার মতো অবস্থায় এই মুহূর্তে নেই, এটি কিন্তু বুঝতে হবে। জি, এখন আপনার কি মনে হয় যে সেনাপ্রধান শেষ পর্যন্ত চায়না সফরটি রাখবেন? আপনি জানেন চায়না সফরটি কতখানি ক্রিটিক্যাল। জুলাই মাসে শেখ হাসিনা যখন চায়না গিয়েছিলেন, তাকে তড়িঘড়ি করে আসতে হয়েছে, ওটা ছিল তার সরকারের একটা টার্নিং পয়েন্ট কিন্তু, রাইট? সেই একই পথে পা বাড়াচ্ছেন প্রধান উপদেষ্টা। দেখুন, আমার কাছে মনে হয় কি, আসলে এই যে কোনো সরকার, আমি যদি শেখ হাসিনা সরকারের কথাই বলি, 5ই আগস্টের আগে সিচুয়েশন যাই হোক, আওয়ামী লীগ কি নিশ্চিত ছিল যে তারা ক্ষমতা ছাড়তে হবে? নিশ্চিত যদি থাকতো, ধারণাই ছিল না। নিশ্চিত যদি থাকতো তাহলে কিন্তু
তারা অন্য কোনো কৌশলে হয়তো আগানোর চেষ্টা করতো, কিন্তু সেটি ছিল না। আমাদেরও তো সেরকম ধারণা ছিল না। হ্যাঁ, বিপর্যস্ত একটা হবে বা এক ধরনের, কিন্তু একদম যে সরকার যে পড়ে যাবে সেটি কিন্তু ধারণার বাইরে ছিল। না 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 তৌফিক মারুফ, আমি আপনার সঙ্গে কি করব, তখনও আমি লাইভ করেছিলাম। আমার তখন আমি শো করেছিলাম যে 18 জুলাই পরিস্থিতি দেখে বোঝা গিয়েছিল যে এই সরকার আর টিকবে না। কারণ এত মানুষের রক্তের উপর দাঁড়িয়ে, সেটি ষড়যন্ত্র করে হোক আর যেভাবেই হোক না কেন, অসংখ্য মানুষ মারা গেছে। এই রক্তের উপর দাঁড়িয়ে পৃথিবীতে কোনোদিনও কোনো সরকার টিকে থাকতে পারে না, নজির নাই। না, সেটি সেটি ভিন্ন ডিবেট। আপনি দেখেন, এটা তাহলে প্রসঙ্গ আবার একটু অন্যদিকে যাচ্ছে। দেখুন, আপনি 30 জুলাইয়ের দৃশ্যটা ভাবুন, 1 আগস্টের দৃশ্যটা ভাবুন। 2 তারিখ কিন্তু মাঠ খালি হয়ে গিয়েছিল। 5 তারিখে আমি অন্তত পক্ষে এটি বলি এবং আমি বিশ্বাস করি এবং আমি দেখেছি, আমি জানি, সেনাবাহিনী যদি প্রকাশ্যে এই শেখ হাসিনাকে ফেলে না দিত, এই আন্দোলনে কোনোভাবেই আন্দোলনে শেখ হাসিনার শেষ পর্যন্ত পতন ঘটতো না। কারণটা কি মারুফ ভাই, আমি বলি। আমি 5 তারিখ কিন্তু একটা সেকেন্ড মারুফ ভাই, আপনি তখন তো বাংলাদেশে ছিলেন এবং আপনি তখন সাংবাদিক হিসেবে ঘটনাক্রম কভার করছিলেন, রাইট? এক্স্যাক্টলি। জি জি, সেই মানে জাস্টিফিকেশনের জন্য, জি বলুন। হ্যাঁ, তো আমার ইয়েটা হচ্ছে, যেমন ধরুন আমার বাসা লালমাটিয়ায়, আর হচ্ছে আমার অফিস বাংলা মোটর। আমি বাসা থেকে অফিসে প্রতিদিন গিয়েছি। আমরা ঢাকা শহরের কেউ শুধুমাত্র এদিকে আসাদ এভিনিউ, আসাদ গেট, মানে আড়ং এর মোড়, ওইদিকে আগারগাঁও শ্যামলী শিশু মেলা, এদিকে আগারগাঁ, আর হচ্ছে এই পাশে খামার বাড়ি, এই চারদিকে সেনাবাহিনী কর্ডন করা ছিল গণভবনকে সেভ করার জন্য। এছাড়া আর কোথাও সেনাবাহিনী কিন্তু ছিল না, কোথাও ছিল না। এখন বলা হয় যে তারা আগে থেকে ইয়ে করছে, যে এরা আপনার কি গুলি করতে হবে, এই জন্য নামে নাই। তো যেই জন্যই হোক, সেনাবাহিনী তো প্রধানমন্ত্রীর সাথে তো বিট্রে করেছে, এটি তো পরিষ্কার। কারফিউর সময় কোনোদিন আমরা দেখেছি যে মাঠে সেনাবাহিনী থাকবে না, তারা দায়িত্ব পালন করবে না? মাঝে মধ্যে 2-4টা গাড়ি দৌড়ঝাঁপ করেছে, কিন্তু তারা নীরব দর্শকের মতো করেছে। 5 তারিখের দৃশ্যপটটা একেবারেই ভিন্ন ছিল। 5 তারিখ আপনি দেখেন 11:30 পর্যন্ত পুরো মাঠ খালি, পুরো মাঠ খালি ছিল। উত্তরের দিক থেকে যে মব আসছে, সেই মবের সঙ্গে সেনাবাহিনীর সাবেক বিপুল সংখ্যক আর্মসধারী কর্মকর্তা, সৈনিকরা তাদের সঙ্গে যুক্ত হয়। তাদেরকে কর্ডন করে না, তাদের সামনে থেকে মার্চ করে তারা ঢাকার মধ্যে ঢুকছে। গাবতলীর দিক থেকেও একইভাবে ঢুকেছে। কোনো অবস্থাতেই সেনাবাহিনী যদি ওই দিন, আপনার এটা প্রমাণ কি, আপনার শেখ হাসিনা মুখ করার সঙ্গে সঙ্গে ক্যান্টনমেন্টের মধ্যে সৈনিকরা কিভাবে বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙচুর করেছে, এটি দেখেন নাই? বিশ্বের মানুষ, বাংলাদেশের মানুষ দেখে নাই? তো যদি ছাত্রদের কারণেই হতো, তাইলে ভিতরে সেনাবাহিনী কেন ভাঙচুর করলো? যদি ছাত্রদের কারণেই হতো, তাইলে ওই বাইরে কেন সেনাবাহিনী এদেরকে ওই গণভবন ভাঙতে দিল? গণভবন তো তাদের প্রোটেকশন দেওয়ার কথা। যদি সেনাবাহিনী বিট্রে না করত, কিভাবে সংসদ ভবনের মধ্যে ঢুকে আর্মস লুট করে নিয়ে গেল? এসএসএফ এর আর্মস কিভাবে, এসএসএফ এর আর্মস তো তাদের আর্মস, সেনাবাহিনীর আর্মস। গণভবনের প্রোটেকশনের সবকিছু তাদের, তারা এগুলো কেন সেভ করে নাই? এই প্রশ্ন বিশ্ববাসীর কাছে আছে না? এই প্রশ্ন মানুষের কাছে আছে না? যারা এই কাজগুলো করেছে, যে সেনাবাহিনীর সাপোর্ট নিয়ে করেছে, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অনেকের সৈনিকদের কথা তো আমরা শুনেছি। এই আর্মস গুলো কোত্থেকে এসেছে? সেদিনে উত্তরা থেকে আপনার যে গুলিগুলো পাওয়া গেল, সেনাবাহিনীর ব্যবহার, যেই আর্মস গুলো ব্যবহার করে যে গুলিগুলো, সেগুলো পাওয়া গেল। তাহলে এটা কোত্থেকে আসলো? আপনি কি মনে করেন যে এই যে থানা, বিশেষ করে যাত্রাবাড়িতে যে থানায় হামলা হলো, লুটপাট হলো, এটি সাধারণ মানুষ করেছে?
এই ছাত্ররা করেছে? এমনও তো ইনফরমেশন আছে যে একমাত্র যেমন উত্তরা থেকে যেভাবে তারা মার্চ করে এদেরকে নিয়ে আসছে, গাবতলীর ওই দিক থেকে নিয়ে আসছে, যাত্রাবাড়িতেও তারা গিয়েছিল, কিন্তু যাত্রাবাড়ির ওইখানে পুলিশ তাদেরকে দেয় নাই সেই সুযোগ। ফলে তারা 5 তারিখ সন্ধ্যার পরে ওইখানে পুলিশ থানা পুলিশ জ্বালাও পোড়াও করে পুলিশের লাশের সারি ফেলে দিয়েছে। তো এটিতে এমনি দেয়নি। তো এইটা এই কারণে আমি বললাম, প্রসঙ্গত চলে আসলো যে এটি যারা বলে যে শুধুমাত্র ছাত্র বা ছাত্র জনতার, এখন তো যে কিছু করুক ছাত্র জনতা, আমাদের গণমাধ্যম কর্মীরা, আমাদের গণমাধ্যম বলতে পারেন। দেখেন, এটা আমি প্রথম দিন থেকে নোটিস করছি যে যাই কিছু করবে সব ছাত্র জনতা, আর যে ভিকটিম হবে তাকে বলবে ফ্যাসিস্টের দোসর অথবা আওয়ামী লীগের দালাল, রাইট? দেখুন, আমরা যখন দায়িত্ব পালন করেছি আমরা ওই সময় আমরা দেখেছি, আমরা বিভিন্ন আমাদের কলিগদেরকে আমরা দেখেছি মাঠে যারা কাজ করেছে, তারা এই যে এই ছাত্র জনতা হামলা করেছে, কারা? ছাত্র জনতা। মিছিল করছে কারা? ছাত্র জনতা। কিছু নেই, কিন্তু প্রত্যেকে আইডেন্টিফাইড ছিল, কারা ছাত্র দলের, কারা ছাত্র শিবিরের, কারা বাম ছাত্র ফ্রন্টের, এগুলো আমরা চিনি না এদেরকে। কিন্তু মিডিয়া এটা কিভাবে করে করলো? মিডিয়া তো এখনো তাই করছে। বাংলাদেশের মিডিয়া, আমি খুব দুঃখ নিয়ে, যারা আমাদের কলিগরা শুনছেন তারা অনেকে কষ্ট পাবেন, যারা আমাকে পছন্দ করেন না তারা আমাকে গালিগালাজ করবেন, কিন্তু এটি সত্য। আপনারা যে যেই রাজনীতি করেন না করেন, আমি যেই আদর্শে বিশ্বাস করি না করি, আমাদের জন্য এরকম ভয়াবহ পরিস্থিতি কখনো হয়নি। আমি পরশুদিনও বলছি, এই যে ডক্টর প্রাণ গোপালের মেয়েকে যে একদিন আটকালো পিজি হাসপাতালে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেইখানে কোন কোন মিডিয়া তারা ওই লাইভ করছে, আপনারা যেটিকে পিটিসি বলেন, এখন তো প্রিন্ট মিডিয়ারও পিটিসি দেওয়া হয়, সেইখানে বলছে যে আওয়ামী সন্ত্রাসী, এখানে এক আওয়ামী সন্ত্রাসীকে আটকিয়েছে ছাত্র দলের নেতা, ছাত্র জনতা, বুঝেন তো। পিটিসির সময় আমি আজ সাংবাদিক হিসাবে আমি আওয়ামী সন্ত্রাসী বলতে পারি কিনা, আমার আউটলেট সেটি কিভাবে গ্রহণ করে? ওইখানে যে ছাত্র দলের যে নেতা, উপায় নেই, এদিকে প্রধান উপদেষ্টার যেই প্রেস সেক্রেটারি শফিকুল ইসলাম, হ্যাঁ শফিকুল আলম, তিনি তো ওখান থেকে বসে বসে প্রেসক্রিপশন পাঠান নিউজ আউটলেট গুলোতে। দেখেন, আজকের আলোচনাটা আমি জানি না আমাদের কাছে বোধহয় খবরগুলো আসে না, কারা কজন দেখছেন, কিন্তু আমি মনে করি এই আলোচনাটুকু আমাদের প্রফেশনের জন্য আত্মসমালোচনামূলক একটি, ছোট করেও আমরা ছোট মানুষ, আপনি আমি, আমাদের চেয়ে অনেক বড় বড় রথী মহারথীরা আছেন, তারা শুনছেন, আমাদের কথা পাত্তা দিবেন না, কিন্তু অন্ততপক্ষে একটু বলি যে এই মুহূর্তে এই যে আউটলেট গুলা, যারা এগুলার দায়িত্বে আছেন, আপনারা তো অনেকেই প্রফেশনাল সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, আপনারা যাদেরকে মাঠে পাঠান তাদেরকে কি এগুলা এইভাবে ইনস্ট্রাকশন দিয়ে দেন যে এইটা বলতে হবে, যারা আওয়ামী লীগের সমর্থক তাদেরকে আওয়ামী সন্ত্রাসী মেনশন করতে হবে, আর যারা হামলা করবে তাদেরকে ছাত্র জনতা বলতে হবে, তাইলে আপনার দায়িত্বটা কিভাবে পালন করেন? সেই দিন সেই ছাত্র দল নেতা লাইভে নিজে দায়িত্ব নিয়ে বলছে যে আমি ছাত্র দলের এখানকার নেতা, আমি মনে করি একটা দায়িত্ব যে আওয়ামী লীগের, যেহেতু আওয়ামী লীগ এমপির মেয়ে, এই জন্য আমি এখানে আসছি। সে নিজে বলে ছাত্র দল নেতা, আর আমার সহকর্মী তাকে পরিচয় করিয়ে দেয় কি ছাত্র জনতা হিসাবে। আচ্ছা, এখন মারুফ ভাই একটু আমি যুক্ত করি এখানে, আমি এটা খুব একদম অথেন্টিক্যালি জানি যে যদি ছাত্র জনতা বলা না হয়, এদের যদি পরিচয় কোনো গণমাধ্যম প্রকাশ করে, সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ওই অফিসে ওই গণমাধ্যমে ফোন যায়, ধমকাধমকি করা হয়, এবং আপনি জানেন একদমই সর্বোচ্চ পর্যায়গুলোতে তাদের নিজেদের লোক বসানো হয়েছে, রাইট? ফলে তারা আবার এটা সবসময় নজরদারির মধ্যে রাখে যে কোথাও কোন শব্দটি কিভাবে করে গেল। এটা একদম আমি দায়িত্ব নিয়ে বলছি। এটা আপনি আমি না, ধরেন আপনি আমরা তো তুলনামূলক মতিউর রহমান চৌধুরীর কাছে তো আমরা ছোট মানুষ, তাই না, নগণ্য মানুষ। তিনি তো 2 দিন পরে পরেই বলতেছেন, অথচ তিনি তো এই হাসিনা সরকারকে ফেলে দেওয়ার জন্য অন্যতম একজন অ্যাক্টর, তাই না? তো তিনি এখন কি বলেন? তিনি তো 2 দিন পর পরই বলেন যে এরকম নজিরবিহীন অবস্থা
বাংলাদেশের ইতিহাসে সাংবাদিকতার ক্ষেত্রে আর হয়নি। মতিউর রহমান আমরা যে, তৌফিক আমি মারুফ, সেদিনও দেখুন বলেছি। আপনি একজন মাঠের সাংবাদিক, দীর্ঘদিন ধরে আপনি সাংবাদিকতা করেছেন, আমিও দীর্ঘদিন বাংলাদেশে সাংবাদিকতা করেছি। আমি অন্তত ১-১১ সময় এই পরিস্থিতি দেখিনি। আপনি কি দেখেছেন কখনো? আমি তো সেটি বারবার একই কথা আমি বলছি যে দেখুন, এর আগে হ্যাঁ আওয়ামী লীগ সরকারের সময়, আওয়ামী লীগ সরকারের সময় আপনার নিয়ন্ত্রণ হয়নি সেটি না, হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময়ও সাংবাদিকদের অনেক অনেক ধরনের নিপীড়ন নির্যাতনের ঘটনা ঘটেছে, অবশ্যই ঘটেছে, এগুলো কোনো অস্বীকার করার উপায় নেই। কিন্তু একটি জিনিস দেখেন যে এই যে যত আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের দুর্নীতি, টাকা পাচার, ব্যাংক লুট, ওইটা সেটা, এগুলো কিভাবে মানুষ জানলো? গণমাধ্যমে আসছে বলেই তো জানতে পারছে। আজকে এই সরকার যেই তথ্যগুলো নিয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে তারা বিশ্ব মিডিয়া বা বিশ্বের কাছে ওই নোট আকারে কিংবা রিপোর্ট আকারে, পুস্তিকা আকারে ছাপাচ্ছে, এগুলো কোথায় পাইলো? এগুলোতে গণমাধ্যমে আসছে। তো সেটা কখন আসছে? আওয়ামী লীগ সরকারের সময় তো এগুলো প্রকাশ পেয়েছে। তার মানে কি? তার মানে আওয়ামী লীগ সরকারের সময় কোন মন্ত্রীর বিরুদ্ধে বলেন, এই যে কোনো না কোনো মিডিয়া করেনি, একটি মিডিয়া হয়তো করেনি, আরেকটি মিডিয়া করেছে। সালমান রহমানের বিরুদ্ধে নিউজ হয়নি? হয়েছে। এস আলমের বিরুদ্ধে নিউজ হয়নি? হয়েছে। আপনার এই যে কি বলে শামীম ওসমানের বিরুদ্ধে নিউজ হয়নি? কার বিরুদ্ধে নিউজ না হয়েছে? মন্ত্রীদের, শাহজাহান খানের বিরুদ্ধে, শাহজাহান খানের তো মিডিয়া কার ফেলেই দিল, নামে কয়েকজন নিউজ মন্ত্রী তো হয়নি? ফেলে আপনি দিল। বলেন শেখ হাসিনার পতন হওয়ার সময় যে ছাগল কাণ্ড, এনবিআর হ্যাঁ, এর যে রাইট, কোন নিউজটা হয়নি? আমারে বলেন তো কোন নিউজটা হয়নি? তাইলে এই যে ধরেন যেই যেই মিডিয়াটি, ওইটাও আমার সাবেক মিডিয়া কালের কণ্ঠে, কালের কণ্ঠে যে বড় বড় করে, হ্যাঁ এখন বলতে পারেন যে সেটি তো সরকারই দিয়েছিল। তো সরকারই দিয়েছিল, কখন দিয়েছে, কাদের বিরুদ্ধে দিয়েছে? তাদের নিজেদের বিরুদ্ধেই দিয়েছে। তো এখন যে অপকর্মগুলো হচ্ছে, আজকে পর্যন্ত কোন মিডিয়াতে দেখেছেন যে এই সরকারের যারা, তাদের যারা অপকর্ম করছে তাদের কোনো তথ্য কোনো পত্র পত্রিকায়, কোনো মিডিয়াতে আসছে? বরং কি ন্যাক্কারজনক ভাবে কোন কোন এই যে বাইরের যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে যা প্রকাশ হয় সেটি ইনিয়ে বিনিয়ে বাংলাদেশের যারা এখন গণমাধ্যম কর্মীরা, আমাদের গণমাধ্যম কর্মীরা আছে, তারা বরং সেগুলোকে একভাবে ইয়ে করার চেষ্টা করছে, পারে তো নিজেরা প্রতিবাদ করছে, এরকম অবস্থানে চলে আসছে। তো এই জন্য আমি বলছি যে আমরা শুধু না, বাংলাদেশের যারা বলতে পারছেন তারা এখন মানে চুপে চাপে হলেও মতিউর রহমান চৌধুরীর মতো লোকজন, নুরুল কবিরের মতো লোকজন, মতিউর রহমানের মতো লোকজন, তারা একদিকে ওনাদের সঙ্গেও আছেন, আবার প্রতিবাদও টুকটাক ভাবে তারা করছেন, এটি কথা বলছেন। কিন্তু তাদের কোনো নিউজে আমরা এখন পর্যন্ত দেখছি না যে কোনো কিছু হচ্ছে। এই যে ধরুন, আমি যদি উদাহরণ দিই, যেইভাবে ধর্ষণের ঘটনাগুলো যেভাবে ঘটলো, আসিয়া মারা গেল, তার দাফন হলো, সেই সঙ্গে আসিয়ার ইস্যু শেষ। এই সার্জিস মাহফুজরা তার 2 দিন আগে কিভাবে উত্তাল করে তুললো আসিয়ার ধর্ষণের প্রতিবাদে। আসিয়া শেষ, দাফন হয়ে গেছে, আন্দোলনও দাফন হয়ে গেছে। এটি নিয়ে কোনো মিডিয়াতে কোনো প্রশ্ন তুলেছে? তাইলে না, 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 বাংলাদেশের মিডিয়া আমার মনে হয় না এরশাদের আমলেও এত খারাপ অবস্থায় ছিল। আমি সাংবাদিকতার ছাত্র হিসেবে আমি জানি, আমরা পড়েছি কিভাবে করে ওই সময় প্রেস নোট দেওয়া হতো, সেই প্রেস নোটেরও মানে ফাঁক ফোকর দিয়ে কেমন করে সাংবাদিকতা করা হতো, এগুলো কিন্তু আমাদেরকে শেখানো হয়েছে। কিন্তু আপনার দেখেন এখন এই যে মনে হয় আর্মির কথা, সেগুলোর কোনো বিজেপি সুযোগ নেই। আর্মির কথা বলি, অনেক সময় বলা হতো যে যেসব সরকারি কর্মকর্তা বা মন্ত্রী এমপিদের বিরুদ্ধে যে নিউজগুলো বিভিন্ন গণমাধ্যমে আসছে, সেটি আমি একটু আগেও যদি বলেছি যে সরকারই এগুলো সাপ্লাই দিয়েছে, ডিজিএফআই সাপ্লাই দিয়েছে। ডিজিএফআই সাপ্লাই দিয়েছে কাদের বিরুদ্ধে? এই সরকারের, এদের বিরুদ্ধেই তো। তো সেইখানেও তো এই যে এর আগে অনেকবার অনেক কথা বলেছে না, শেখ হাসিনাও তো বিভিন্ন সময় বলেছে যে তারাই তো এই ইনফরমেশন গুলো দিয়েছে।
তাদের কর্মকর্তাদের দুর্নীতি তারাই প্রকাশ করেছে। তো সেই জায়গায় তারা দুর্নীতি করেছে, নিয়ন্ত্রণ করতে পারে নাই, কিন্তু তথ্যগুলো তো বেরিয়ে এসছে, সেটি ডিজিএফআই এর মাধ্যমে হোক, ডিবির মাধ্যমে হোক, কিংবা অন্য কোনো মাধ্যমে হোক। এখন তো কোনো মাধ্যম থেকেই বের হয় না, কোনো মাধ্যম থেকেই তো কোনো ইনফরমেশন পাওয়ার কোনো উপায়ই নাই। দেখুন, আমার মনে পড়ছে যে শেখ হাসিনা সরকার তারা যখন সব ইন্টারনেট বন্ধ করে দিল, মানুষ এটা কিন্তু অন্ধকারের মধ্যে ছিল, ওই সময়টিতে কিন্তু গুজব যতভাবে ডালপালা গজানো সম্ভব সেটি কিন্তু করেছে। এখন এটি তো আমি বললাম যে আপনি যখন এই যে আমরা যে কথা বলছি, আমরা যে তথ্য দিচ্ছি, যেই কথাগুলো বলছি, এইটা পুরোপুরি যে সত্যি সেটি কখন প্রশ্ন তুলবে মানুষ? যখন হচ্ছে মানুষ কোন তথ্য থেকে বিভ্রান্ত হবে, তখন তারা বা যেই তথ্যগুলো তাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হবে না, তো আমি যে একটি বিশ্বাসযোগ্য তথ্য দিব, আমার সেই তথ্যগুলো তো সোর্সগুলো থেকে তো তথ্য জানাতে হবে। সরকারের পক্ষ থেকে আজকে পর্যন্ত এই কোন তথ্য কি তারা দিয়েছে? বাস্তব চিত্র কি কেউ তুলে ধরেছে যে না আপনারা এই বলছেন এটা না? তারা তো ডাহা মিথ্যা কথা। এই যে দেখেন, শফিকুল আলম, হ্যাঁ, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি, তিনি ফ্রেঞ্চ এম্বাসিতে 3 জনকে নিয়োগ দিয়েছিলেন মিডিয়া উইং এ। তারা চিফ অ্যাডভাইজারের দপ্তর থেকে প্রধান প্রেস সেক্রেটারি যেই প্রেস লিস্টটি দিয়েছেন, সাপ্লাই করেছেন ফ্রেঞ্চ এম্বাসিতে, তারা সেটি অথরিটির সঙ্গে কোন রকম কনসালটেশন না করে তারা সেটি তাদের ওয়েবসাইটে আপ করে দিয়েছে, এবং ফ্রেঞ্চ এম্বাসি খুবই বিপদে পড়েছে এখন, আপনি জানেন, বাংলাদেশে। হ্যাঁ, এটা আমি জানি। এখন এইটা বাইরেও আলোচনা হচ্ছে, কিন্তু একটি বিষয় দেখেন, আমাদের দুঃখজনক কি আসলে আজকে আলোচনাটা এটা আমাদের মিডিয়ার জন্য একটু বেশি হয়ে যাচ্ছে। তারপরও আমি বলতে বাধ্য হই যে আমাদের এই যে প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব, তিনি দীর্ঘদিন পর্যন্ত আন্তর্জাতিক মিডিয়াতে কাজ করেছেন, কিন্তু 5ই আগস্টের পরে ইনি যখন এই সরকারে যুক্ত হলেন এবং ওনার যে আচরণ, সেটি যে কোনো বিএনপি, জামাত বা আওয়ামী লীগের নেতারাও যা দেখায়নি সবকিছু উনি ছাপিয়ে গেছেন। ওনার একজন রাজনৈতিক কর্মী বা নেতার চেয়েও উনি অনেক বেশি অ্যাক্টিভ। যেই ভাষায় এর আগে আওয়ামী লীগের বলেন, জাতীয় পার্টি বলেন, বিএনপির বলেন, কোন এরকম প্রেস উইং এর কেউ কথা না বলছেন, ওনার ভাষা সেগুলো। ডাহা মিথ্যা বলছেন, একের পর এক মিথ্যা উনি বলেই চলছেন, কোন রকম কোনো লজ্জা নাই। যেই কাণ্ড বইমেলায় যে কাণ্ড করলেন সেটি আবার উনি ওন করলেন। আমার ভাবতে কষ্ট হয় যে ওনার মতো একজন ব্যক্তি কিভাবে একটি আন্তর্জাতিক মিডিয়াতে দীর্ঘদিন পর্যন্ত ছিলেন। তো ওনার সততার জায়গাটি উনি কিভাবে, উনি তো তাহলে তার মানে ওনার মাথার মধ্যে উনি সবসময় এই অ্যাটিটিউডটা ছিল যে তার মানে রোলটি থাকবে এই সরকার বিরোধী। তার মানে তিনি কি কখনো জীবনে দাবি করতে পারবেন যে তিনি একজন নিউট্রাল জার্নালিস্ট ছিলেন? তার তো একটা পক্ষ ছিল, তিনি তার যে একটা পক্ষ ছিল, মারুফ ভাই, আমি অবশ্য আগে জানতাম না তার পক্ষটা। আমি এই রিসেন্টলি বলতে উনি যখন প্রেস সেক্রেটারি হলেন তখন আমি জানতে পেরেছি। আমি জানি না আপনি জানতেন কিনা। আমরা তো জানি বাংলাদেশে যারা সব সাংবাদিকদেরই ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা কম বেশি জানি। তিনি যে সবসময় নাকি জামাতপন্থী ছিলেন এটি সবাই জানতো কম বেশি। এখন দেখেন, আমি এই যে ওনার আচরণে, একটা মানুষের আচরণে, একটা মানুষের কথা, একটা মানুষের চিন্তা ভাবনায় তার বহিঃপ্রকাশ সেটা ঘটে, এবং সেটা উনি যেইভাবে 15ই আগস্টে কিংবা বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরের ঘটনায় ওনার যা রিয়াকশন, উনি একজন সরকারি কর্মচারী, ওনার একটি প্রোটোকল আছে, কোনোভাবেই উনি সেটিকে ওভারলুক করতে পারেন না।
উনি সেটিকে সুপারসিড করতে পারেন না। কিন্তু উনি, আমি তো বললাম, একদম মাঠ পর্যায়ের যে রাজনৈতিক কর্মীরা যেই ভাষায় কথা বলে উনি সেই ভাষায় কথা বলেছেন। ওনার দায় আপনি মনে রাখেন, যখনই আজকে হোক, 2 দিন পরে হোক, 5 দিন পরে হোক, যখনই এই সরকারের যখন পতন ঘটবে, ওনার অবস্থা চরম খারাপ হবে, উপদেষ্টাদের চেয়েও খারাপ হবে ওনার অবস্থা। এইটি কিন্তু আমি বলে রাখলাম। এবং এইটি হচ্ছে গিয়ে উনি না বিএনপি, এমনকি ওই যে বললেন উনার যে দল জামাত, হ্যাঁ, এই জামাতও ওনাকে ঠেকাতে পারবে না। আওয়ামী লীগের কথা তো বাদই দিলাম। কারণ হচ্ছে কোন, এই যে দেখেন, আরো যে 2 জন প্রেস মিনিস্টারকে বিভিন্ন 2টা দেশে পাঠানো হয়েছে, তাদের আচরণ, তাদের যে ব্যাকগ্রাউন্ড, এটাও তো এখন প্রমাণ হয়েছে যে তারা যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের পেইড লোক ছিল, সেটি প্রমাণ হয়েছে বলেই তারা যে আগে যথার্থভাবে সাংবাদিকতা করেনি, এটি প্রমাণিত হয়েছে বলেই তো তাদেরকে এখন জয়েন করতে দেওয়া হচ্ছে না ইউকেতে, ইউএসএ। তো এই অর্গানাইজেশন গুলোর কাছে তো তারা তো কালপ্রিট হিসেবে প্রমাণিত। অথচ তারাই বলতো আগে এতদিন কোথায় ছিলেন। মারুফ ভাই, আপনার কি গত এই আওয়ামী লীগের শাসন আমলে সাংবাদিকতা করতে আপনার কি অসুবিধা হয়েছিল? আমি তো বললামই না, অসুবিধা যে একদম হয়নি, হয়েছে। আওয়ামী লীগের আমলেও হয়েছে, আমি কিন্তু সেই জিনিসটি বলি, আওয়ামী লীগের আমলে হয়েছে, কিন্তু এই মাত্রায় আওয়ামী লীগের আমলে স্বাভাবিকভাবেই ধরেন আমি যে মিডিয়াতে ছিলাম, সেই মিডিয়ার সঙ্গে যেই আওয়ামী লীগের যে নেতা বা যে মন্ত্রীর সবসময় 5 জন 7 জন মন্ত্রীর ব্যাপারে এক ধরনের রেস্ট্রিকশন ছিল যে এদের এই বিষয়গুলো একটু সফটলি দেখতে হবে, এ ব্যবসায়িক স্বার্থে হোক, বিভিন্ন ভাবে হোক। কিন্তু আপনার এখনকার যে একদম লেখাই যাবে না, এটি তো ঘটে নাই। হ্যাঁ, এটি হয়েছে। আমরা জানি বাংলাদেশের মিডিয়ার ক্ষেত্রে একটা গ্রুপের সঙ্গে আরেকটা গ্রুপের ব্যবসায়িক দ্বন্দ্ব আছে, দ্বন্দ্বের জের ধরে একে অন্যের বিরুদ্ধে লেখালেখি করেছে, কিন্তু তথ্যগুলো তো বেরিয়ে আসছে। এই যে ধরেন প্রথম আলোর যে গ্রুপের নানান ধরনের বিষয় আশয়গুলো, সেগুলো তো বেরিয়ে আসছে। কারা বের করছে? এই কালের কণ্ঠ কিংবা সমকাল কিংবা এরা জোটবদ্ধভাবে। আবার কালের কণ্ঠ অর্থাৎ বসুন্ধরার বিরুদ্ধে অন্য সব মিডিয়াগুলো এইভাবে করছে। এমন তো হয়নি যে না, এগুলো ব্ল্যাক আউট। আমি তো বললামই। এখন বুঝতে পেরেছি। এখন আমাকে শেষ করতে হবে। সব শেষ যদি বলেন যে কি ঘটতে যাচ্ছে। ধরেন সেনাপ্রধান আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন, তাদের কি কথা হলো আমরা হালকা হালকা ভাষা ভাবা যেতে যেতে বুঝতে পারলাম। যদি আমি একটু সামারি করি, তার মানে দাঁড়ায় যে প্রধান উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে কথা বলেছেন তার চায়না সফর নিয়ে এবং তুলসী গ্যাবার্ডের মন্তব্য নিয়ে। সেনাপ্রধান প্রতিক্রিয়ায় খুব ইতিবাচক কিছু বলেননি, এটুক পর্যন্ত আমরা বুঝতে পারলাম। এরপর কি? এখন এরপর আমাদের আসলে অপেক্ষা ছাড়া কোনো গতি নেই। আমার কাছে যেটা মনে হয়, যোগ বিয়োগ করে এবং অথেন্টিক যতটুকু সবকিছু মিলে, আমি কিন্তু বারবার বলছি যে কিছুটা অথেন্টিক তথ্য, কিছু গসিপ, কিছুটা অ্যাজাম্পশন, সবকিছু মিলে টিলে আর কি বিভিন্ন ভাবে যে সামনে পরিস্থিতি খুবই খারাপ, খুবই খারাপ। সেটি হচ্ছে এই সরকারের উপর ডিপেন্ড করছে। যদি ডক্টর ইউনূস চায় যে আরো কিছুদিন তারা থাকবে, তাইলে অন্তত পক্ষে দৃশ্যমান কোন একটি প্যারালাল জায়গায় শান্তিপূর্ণ একটি অবস্থানে আসতে হবে। যদি তা না হয়, সেই অবস্থানগুলো কি, সেটা কিন্তু ওই যে বললাম গত 2-3 দিন পর্যন্ত যে ওয়ার্কগুলো আমরা শুরু করেছে সেটা যদি স্মুথলি হয়, তা না হলে ভয়ঙ্কর পরিণতির মুখে পড়বে দেশ, ভয়ঙ্কর পরিণতির শিকার হবে বাংলাদেশের মানুষ। যেটি আজকে অন্তত পক্ষে প্রকাশ্যে গণমাধ্যমে যেটুকু আসছে, শেষ কথাটুকু যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজ মুখেই সেনাপ্রধানকে বলেছেন এর দিকে সার্বভৌমত্বের দিকে খেয়াল রাখতে এবং এটি রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার জন্য। এইটি খুবই গুরুত্বপূর্ণ যে উনি, এমনও হতে পারে যে উনি ক্ষমতা এমনি ছাড়বেন না, এমন কোন সিচুয়েশন করবে
এমন কোন পরিস্থিতির মুখে দেশ ফেলবে যাতে উনি দেখাতে পারেন যে না আমি আমি যাই হোক দেশের এই শান্তিতে মানুষকে থাকতে দিবে না। যে যেমন বলা হয় ওনার মূল এখন প্রতিশোধ নিচ্ছেন উনি শেখ হাসিনার বিরুদ্ধে। যেহেতু শেখ হাসিনা ওনার বিরুদ্ধে যে মামলা, শেখ হাসিনার আমলে ওনার বিরুদ্ধে যে মামলা হয়েছিল সেটির চরম প্রতিশোধ নিচ্ছেন। প্রতিশোধ নিচ্ছেন একদিকে, অন্যদিকে নিজের আখের গুছিয়ে নিয়েছেন। নিজের সব মামলা প্রত্যাহার করেছেন, নিজের সব ধরনের ট্যাক্স টুক্স ফ্রি করেছেন, নিজের বিশ্ববিদ্যালয় চালু করেছেন, সব সুবিধা। একটা মানুষের যদি লজ্জাবোধ থাকে, উনি যদি মহান মানুষ হতেন, উনি যদি সততার সঙ্গে দায়িত্ব পালন করতেন, ওনার তো উচিত যে কোনো মামলা প্রত্যাহার হবে না, উনি হাজিরা দিবেন। ওনার তো কোনো লজ্জাবোধ নেই। আমি সরি টু সে, আমার প্রধান উপদেষ্টা তার সম্পর্কে এরকম মন্তব্য করাটা ঠিক নয়। কিন্তু আমি কালকে উনি যেভাবে করে বলেছেন যে তিনি বড় মাঠের খেলোয়াড়, রাইট? তাহলে ওনার সঙ্গে উনি একজন নোবেল বিজয়ী, তাহলে ওনার সঙ্গে আওয়ামী লীগের শামীম ওসমান, তিনি একটা পলিটিক্যাল থাগ বলে পরিচিত, রাইট? তাহলে ওনার সঙ্গে শামীম ওসমানের সঙ্গে ডক্টর ইউনূসের পার্থক্যটি কোথায়? দুজনই খেলোয়াড়, রাজনীতিকে দুজনই খেলা বলে মনে করেন, কি পার্থক্য দুজনের মধ্যে? অবস্থা তো এই। আরেকটা এই যে আমি বললাম যে উনি আগের সরকারে দেখেন গণমাধ্যমে কিন্তু এগুলো নেই আগে, অথচ আপনি দেখেন কোন মন্ত্রী এমপি যখনই কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনুমোদন নিয়েছে তখনই কোনো না কোনো মিডিয়ায় এইগুলো নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর কি অবস্থা, কয়টা মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় আছে? ওনার নিজের যে প্রতিষ্ঠানগুলো সেই উনি এখন বাংলাদেশের বলা হয় আস্তে আস্তে সব বেরোয়েছে যে উনি এখন সবচেয়ে বড় বাংলাদেশের মাফিয়া ডন হিসেবে। ওনার বিত্ত বৈভব, উনি যেই পরিমাণ বিত্তের মালিক এগুলো তো মানুষ আগে জানতো না, এখন সেটি উনি প্রকাশ করছেন। এবং এই সর্বশেষ ওনার যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়টাই উনি নিচ্ছেন, অর্থাৎ ওনার আখের উনি পুরোপুরি গুছিয়ে নিয়েছেন, সর্বনাশটি করেছেন। ওনার যে ইমেজটি ছিল, ওনার মাধ্যমে বাংলাদেশের যে সম্মানটি বয়ে এনেছিল বলে আমরা মনে করেছিলাম, সেটির সর্বনাশ ঘটেছে। বাইরের ওনার যে বন্ধু বান্ধব সার্কেল যারা ছিল যেই সব দেশে, তারা সবাই জেনেছে যে আসলে ওনাকে যেইভাবে চিনতেন সেটি ভুল। ওনাকে চিনতেন একজন মানবতাবাদী মানুষ হিসাবে, ওনাকে চিনতেন একজন এই যে জঙ্গিবাদ বিরোধী মানুষ হিসাবে, ওনাকে চিনতেন শান্তির পক্ষের একজন মানুষ হিসাবে। এখন তারা দেখছেন, প্রথমত কি দেখছেন? প্রথমত দেখছেন যে উনি জঙ্গিবাদী একজন মানুষ, জঙ্গিবাদীদের নিয়ে উনি ঘিরে আছেন, তারা তাকে টিকিয়ে রেখেছে এবং তিনি তাদের মাধ্যমে এই যত ভাঙচুর লুটপাট যা কিছু করিয়েছেন এটি প্রকাশ্যে বহির্বিশ্ব দেখেছে যে ব্যানার নিয়ে হিজবুত তাহরির, আইএস, অমুক তমুক তারা ইয়ে করেছে। দ্বিতীয়ত কি, ওনার বন্ধু বান্ধবরা, ইউরোপ আমেরিকার ওনার বন্ধু বান্ধবরা অনেকেই জানতেন যে উনি মানবিকতার জায়গাটিতে ধর্মের দৃষ্টিভঙ্গি থেকে উনি কোনো ধর্মের প্রতি ছোট বড় করছেন না, উনি ওয়ান কাইন্ড অফ এথিস্ট হিসাবে বা নাস্তিকতায় উনি বিশ্বাস করেন। এটি কিন্তু বাইরের মানুষে ওনার প্রতি এক ধরনের সম্মান বোধের জায়গায় তারা রেখেছিলেন। এখন তিনি দেখছেন যে উনি টুপি একটা মাথায় দিয়ে ওই গিয়ে ইয়ে করছেন, ইফতারি করছেন কোথায়? চিটাগাঙে ভাষায় কথা বলে লোক দেখানোর জন্য, সেইখানে আবার পদপিষ্ট করে একজন মানুষ মেরেও চলে আসলেন। তো এই চেহারা তো বাইরের মানুষ, এই ইউনুসকে, ডক্টর ইউনুসকে তো তার বন্ধু বান্ধবরা চিনে নাই। তো তারা পাশাপাশি দেখছেন কি, যে এই 7 মাসে যেই সহিংসতা, যেই ধর্ষণ, সেটি তো তাদের বন্ধু বান্ধব রাষ্ট্রের পক্ষ থেকেই তো এখন তুলে ধরা হচ্ছে যে কত ধর্ষণ হচ্ছে, কত হচ্ছে, এটা যে ওনার সময় হচ্ছে এই দায়। যদি আগে, আমি এটুকু বলে শেষ করছি, যদি আগের যত অপকর্মের দায় যদি শেখ হাসিনার ঘাড়ে পড়ে, এই 7 মাসে যা হয়েছে সব দায় ওনার এজ এ সরকার প্রধান হিসাবে, উনি তো এটি এড়াতে পারবেন না। তাইলে ওনার বাইরে যে ওনার পরিচিতি ছিল, ওনার যে সম্মান ছিল, ওনার মাধ্যমে যে বাংলাদেশ যে সম্মান বয়ে এনেছিল, সেটি সবকিছু এখন ধুলায় মিশে গেছে।
এই অবস্থা থেকে অবশ্যই বাংলাদেশের মানুষের এবং রাষ্ট্র হিসেবে পরিত্রাণ পাওয়া দরকার, পরিবর্তন পাওয়া দরকার। তো এই ক্ষেত্রে সেনাবাহিনী খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, যদিও আমরা কখনোই কামনা করি না, চাই না যে বাংলাদেশের রাজনীতিতে সেনা হস্তক্ষেপ ঘটুক, তারপরও মানুষ সম্ভবত সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছে নাকি? হ্যাঁ, এটা সাময়িকভাবে বিভিন্ন সময় এটা দেখা গেছে যে তারা যেমন খারাপ করে, আবার ক্রাইসিস মোমেন্টে তারা আগায় আসে। আর এটি তো ঠিক যে আসলে বাংলাদেশের মতো একটি দেশে সেনাবাহিনী বলেন, সরকার বলেন, নিজেদের হাতে অনেক কিছুই থাকে না। বাইরের কারণ বাংলাদেশ এমন কোনো বড় দেশ না, বড় বড় দেশগুলোই এখন হিমশিম খাচ্ছে আন্তর্জাতিক পলিটিক্সের কাছে, আর এই বাংলাদেশ তো সেই জায়গায় নস্যি। তো সেই ক্ষেত্রে কোন অবস্থাতেই বাংলাদেশ সেনাবাহিনী যে একেবারে যেমন শেখ হাসিনাকে ফেলে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী নিজেরা ডিসিশন নিয়ে কিছু করেছে, সেটি যেমন না, সেটিতে ভলকার তুর্কের কথাই প্রকাশ পেয়েছে। আবার এখনো সেনাবাহিনী যে অবস্থান নিচ্ছে বা নিবে, সেটিও সেনাবাহিনী নিজেদের ইচ্ছায় বা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কথায় আর কান দিবে। একটি কথা পরিষ্কার যে বাইরের যে দেশগুলোর কথা বলা হয়, তারা চাইলে ডক্টর ইউনূসের পক্ষে থাকা সম্ভব না। সেনাবাহিনী সেই ইনস্ট্রাকশন ধরেই কাজ করবে, সেটি মানুষের পক্ষে যাক, বিপক্ষে যাক, মানুষের শান্তির পক্ষে যাক, অশান্তির পক্ষে যাক। এটি কিন্তু বাস্তবতা। এটি আমরা স্বীকার করি বা না করি, নিজেদেরকে অপমানিত করি কিংবা সম্মানিত মনে করি, যাই করি, এটি হচ্ছে বাস্তবতা। এটি আমাদের ছোট একটি দেশের মতো মানুষের জন্য দুর্ভাগ্য। এটাই এটাই এরাই সাপ হয়ে দংশন করবে, ওঝা হয়ে ঝাড়বে। একদম, এখন দেখা যাক যে কি হয়। জনাব তৌফিক মারুফ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনার কাছ থেকে মাঝে মধ্যে এরকম আপডেট গুলো নেওয়ার চেষ্টা করব, কারণ আপনি মাত্রই দেশ ত্যাগ করে এসেছেন। আমাকে একটু বলেন, কোন পরিস্থিতিতে আপনি দেশ ছাড়লেন? খুব সংক্ষেপ করে বলবেন, আমি বিদায় নিব, অনেক লম্বা হয়ে গেছে। না, আমি কিন্তু দেশ ছাড়িনি। আমি আমি আশা করছি যে আমি এখানে যেহেতু আমি ছুটিতে, এখন আমি ছুটিতেই আছি, ছুটিতেই এসেছি। আমি আশা করি আমি দেশে, আমার দেশে আছেন রাইট এখন? না, আমি খবরের কাগজে, সর্বশেষ আমি খবরের কাগজে ছিলাম। আমার হচ্ছে যে আমার দেশ, আমার মাটি, আমার নিজের জায়গা, এটিকে আমি ছাড়বো না। আমি কেন ছাড়বো? অবশ্যই আমি আশা করি যে ঈদের পরপরই আমি আবার দেশে যাব। এত কড়া কড়া কথা করে বলে দেশে যেতে পারবেন না? এখন দেখেন, যা হয় হবে। আমাদের কাউকে না কাউকে তো বলতে হবে, তাই না? আমরা তো মানুষ, দেশের প্রতি আমাদের তো আমরা যে কথা বলছি, আমার আপনার মতো তো হাজার হাজার মানুষ আছে দেশের বাইরে। এই যে যারা আওয়ামী লীগের বড় বড় আওয়ামী লীগের যারা কত রকম টেক্সট করে, ফোন করে বলে যে তারা কথা বলতে পারছে না ভয়ে। দেখেন, আওয়ামী লীগের যারা শত শত নেতা কর্মী যারা বিদেশে আছে, সবাই কি কথা বলছে? তারা তো বহু নেতারা লাখ লাখ আওয়ামী লীগের যারা একদম তৃণমূলের কর্মী, যারা কোনো সুবিধাভোগী নয়, তারা কিন্তু খুবই কষ্টে দিন কাটাচ্ছে। আর যারা সুবিধাভোগী, মানে তাদের কথাবার্তা শুনলে আপনি আকাশ থেকে পড়বেন। এবং আমরা যারা কথা বলার মানুষ, অনেকে দেশে বসে, আমি সম্মান জানাই তাদেরকে, দেশে বসে অনেকেই আমরা তো দেখি ফেসবুকে অনেকেই কেউ কেউ আছে রিয়াকশন দেয় না। আপনার আমার পোস্ট করলে যখনই মনে করে যে সরকারের বিরুদ্ধে যাচ্ছে, ইয়ে করে না। কিন্তু আবার এটাও ঠিক, অনেককেই দেখছি অনেক সাহসী ভাবে তারা পোস্ট করছেন, তারা দেশে বসে কথা বলছেন। এখন কিন্তু বলা শুরু করেছেন অনেকে। এটি কিন্তু একটা পরিবর্তন, অনেকেই কিন্তু করছেন। জি, আসলে কথা বলতে হবে, চুপ করে থাকাটা কখনোই সমাধান নয়। মানুষের বাক স্বাধীনতা অক্ষুণ্ণ থাকুক, এখন যদিও একটা অবরুদ্ধকর অবস্থার মধ্যে, তারপরও নিরাপদে থাকাটা, বেঁচে থাকাটা সবার আগে জরুরি। সবাই নিরাপদে থাকবেন এবং তাদের বাক স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে, সেই প্রত্যাশা রাখছি। এবং তৌফিক মারুফ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকুন। ওকে, ধন্যবাদ। জি, দর্শক, এই ছিল আমার আজকের আয়োজনে। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকুন।